রাজনীতিতে গদ্দার শব্দটা বা গদ্দার শব্দটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই সব থেকে বেশি বহুল ব্যবহৃত হয়েছিল আমাদের এই রাজ্যে। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি আজকের পর্ব। গদ্দারদের সঙ্গে ঠিক এক্স্যাক্টলি কি হওয়া উচিত বলুন তো আপনারা, আজকে কমেন্ট বক্সে লিখুন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যা যা হচ্ছে সেটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে গদ্দারি করার দাম চুকাতে হচ্ছে তাকে কিভাবে না, তার একদা ছায়া সঙ্গীরা তার সঙ্গে 4 তারিখের পর থেকে যেভাবে ভোল বদলে গদ্দারিটা শুরু করে দিয়েছেন, এ স্বয়ং মুখ্যমন্ত্রী স্বপ্নেও কল্পনা করতে পারেননি। সে নয়, ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোগ করতেই হবে এবং এই সাজাটা চরমতম হওয়া উচিত। একই জিনিস প্রযোজ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও। যেভাবে একের পর এক তার নেতৃত্বে কংগ্রেস, সিপিএম এবং বিজেপির বিভিন্ন রকমের রাজনৈতিক নেতাদের দল ভাঙিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে উত্তরীয় পড়িয়ে দিতেন সগর্বে সদর্পে, তার ফল অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে নাতে পাচ্ছেন। তার ঘনিষ্ঠ বলয়ের মধ্যে থাকাও একেবারে অত্যন্ত ঘনিষ্ঠ যারা তাকে বস বলে মনে করতেন, তারাও আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর দায় বর্তে দিয়ে দল পরিবর্তন করে দিয়েছেন। এবার কি হলো, যারা পরিবর্তন করলেন এই বিদ্রোহী বিধায়ক, আমি যদি সংসদের কথাই বলি তাহলে এই যে 20 জন সাংসদ এনসিপিআই দলে যোগদান করলেন, তাদের পরিচয় কি? মমতা বন্দ্যোপাধ্যায় যদি গাদ্দারি করে থাকেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি গাদ্দারি করে থাকেন, তাহলে এরাও গাদ্দারি করলেন। তাহলে গাদ্দারদের সঙ্গে কি ঘটনা ঘটা উচিত? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যা ঘটলো এদের সঙ্গেও তাই ঘটা উচিত। আপনারা অপেক্ষা করুন, আমি আপনাদের সামনে বলছি, আপনারা অপেক্ষা করুন। আজকের পর্বটা একটা শুনুন। আর একটা অভূতপূর্ব খবর আপনাদের সামনে আমি এনেছি এবং আমি জোর দিয়ে বলছি পর্বটা অভূতপূর্ব, তার কারণ আপনারা এরকম ব্যাখ্যা, আমি শিওর, আমি নিজের পিঠ চাপড়াচ্ছি না, কিন্তু আমি শিওর যে এটা আপনাদের অন্য দ্বিতীয় ইউটিউবার এটা করবে না। আজকে শুনুন পর্বটা, যেখানে আপনি সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না, এরকম একটা সলিউশন কার্যত রাজ্যের সামনে এসে প্রস্তুত। 360 ডিগ্রি পরিবর্তন হয়ে যাবে রাজ্যের পরিস্থিতি। আমি আজকে ব্যাখ্যা করব যে এই যে তৃণমূলের ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল নিয়ে খুব স্বাভাবিকভাবেই যে অদ্ভুত একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেইটা কিন্তু এক লহমায় এক চুটকিতে ঘুচে যেতে পারে। ঠিক আছে, আমি আপনাদের সামনে ব্যাখ্যা করবো, আপনাদের প্রত্যেকের ভালো লাগবে যারা জাতীয়তাবাদে বিশ্বাস করেন। শুনুন পর্বটা আজকে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসএবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আচ্ছা, আমি আপনাদের সামনে প্রথমে বলি, আপনারা দেখেছেন যে শুভেন্দু অধিকারী মহাশয়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, কি পদক্ষেপ নিয়েছেন সেটা এর সঙ্গে রিলেটেড, এটা মনে রাখবেন। কি পদক্ষেপ নিয়েছেন না, এই যে ফলতার জাহাঙ্গীর, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের এবং সেখানে হিন্দু নারীদের ওপর অত্যাচার, সাধারণ মানুষদের ওপর অত্যাচারের পরেও তাকে শুধুমাত্র এই পুরস্কারই দিয়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং কোনো অত্যাচারকেই অত্যাচার বলে মনে করতেন না। তার কারণ জাহাঙ্গীর ঠিক সময়ে তোলাটা পৌঁছে দিত। সেই জাহাঙ্গীরকে যখন কান ধরে উঠবোস করানো হচ্ছে প্রকাশ্যে রাস্তায়, জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে ফলতায় কি ঘটনা ঘটেছে আপনারা সবাই দেখেছেন, এবং সেখানে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর উপর আক্রমণের যে অপচেষ্টা হয়েছিল সেটাকে রুখে শুধু দেওয়া হয়নি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এদের কাউকে বাড়িতে থাকতে দেবেন না, এদের ঠাঁই যেন প্রত্যেকের জেলে হয় এবং এদের ইউএপিএ অর্থাৎ দেশদ্রোহী আইনে এদের যেন অভিযুক্ত করা হয়। এবং শুধু তাই নয়, যা ক্ষতি হয়েছে এদের সম্পত্তি বেচে নিলামে তুলে সেই সম্পত্তির টাকায় যেন ওই ক্ষতিপূরণ করা হয়। আমি পরে শোনাবো আপনাদের সামনে, বক্তব্যটা পরে শোনাবো, এখন শোনাতে চাইছি না, সময় নষ্ট হবে। আমি আপনাদের সামনে এবার যেটা বলবো, দেখুন, রাজ্যে এই যে 20 জন সাংসদ তারা কিন্তু একই সঙ্গে, যেহেতু গাদ্দার, দেখুন গাদ্দারদের একটা দল যদি তৈরি হয় তাহলে কি হবে, তাহলে তো তাদের মধ্যে মনোমালিন্য থাকবে, এটাই স্বাভাবিক, হয়েছেও তাই। এই যে তৃণমূল কংগ্রেসকে ডজ করে এই কাকলি ঘোষ দস্তিদার এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়ের নেতৃত্বে যে 20 জনের এমপি চলে গেলেন, এদের মধ্যে মতানৈক্য হতে শুরু হয়ে গিয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি 20তম সিগনেচারটা করেছিলেন, তিনি মনে করছেন যে
আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেরিয়ে এসেছি, কিন্তু তাকে অতটা আমরা বিরোধিতা করব না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, তাকে ওরকম বিরোধিতা করব না। এবং তিনি বলছেন যে আমার স্ত্রী, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে এই 5 বারের বিধায়ক, তিনি তৃণমূলেই থাকছেন, অর্থাৎ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি কুণাল ঘোষের ওই বক্তব্যটা তিনি নাকচ করে দিয়েছেন। মানে তিনি বুঝতে পারছেন না কখন খেলার মোড় ঘুরে যাবে, তাই দুটো ইট দুটো দলে পেতে রাখলেন। যখন যেটাতে প্রয়োজন হবে সেই ইটে সে ঝাঁপ মারবে, আগে পরিস্থিতিটা বুঝে। এবং তার কাছে সুযোগ রয়েছে দুটো ইট, সবার কাছে তো আর সুযোগ নেই, সবার কাছে একজনই মানুষ আছে। এবার কাকলি ঘোষ দস্তিদার তিনি মনে করছেন না না, তিনি একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী। ইতিমধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বরখাস্ত করার জন্য তিনি পদক্ষেপ নিয়েছেন, স্পিকারকে চিঠি পাঠিয়ে, এবং তিনি পরিষ্কারভাবে মানে শুভেন্দু অধিকারীর থেকেও যেন বেশি বড় বিজেপি সমর্থক এইভাবে মোদী অমিত শাহর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে মধ্যপন্থারও কিছু লোকজন রয়ে গিয়েছে, জুন মালিয়া থেকে, দেব থেকে, ঠিক আছে, এরা সিদ্ধান্ত নিতে পারছেন না যে এরা কি করবেন। এর মধ্যে সব থেকে বড় খবর যেটা, সেটা হচ্ছে এই 20 জনের মধ্যে আমাদের পাশাকে ঘুরিয়ে দিতে পারে, জানেন? পাশা ঘুরিয়ে দিতে পারে ওই 3 জন, মানে ওই 20 জনের মধ্যে 3 জন সাংসদ, এই 3 জন মুসলিম সাংসদ আমাদের ইচ্ছা পূরণ করতে পারেন। এবং মানে এটা উইন উইন, এবং মুসলিম ভাইদেরও ইচ্ছাও পূরণ করতে পারেন। কিরকম ব্যাপার আপনারা জানেন, এই 20 জনের মধ্যে আবু তাহের খান মুর্শিদাবাদের সাংসদ রয়েছেন, খলিলুর রহমান জঙ্গিপুরের সাংসদ রয়েছেন, ইউসুফ পাঠান বহরমপুরের সাংসদ রয়েছেন। এরা পড়েছেন মহাবিপাকে। এরা তো নামফাম লিখিয়ে দিয়েছেন, মানে বেশ কিছু কারণ আপনারা জানেন, আমি আর ব্যাখ্যায় যাওয়ার প্রয়োজন নেই। আপনারা বলবেন ডিমের থেকে মাছতে, অ্যাকচুয়ালি তো ডিমের থেকে নয়। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে এরা যা যা করেছেন, দেখুন আমরা গেস করতে পারি যে এরাও ওই বস্তা খুললেই যা যা দেখা যাচ্ছে বা গোডাউন খুললেই যা যা দেখা যাচ্ছে, এদের কেন্দ্র থেকেও কোনো ব্যতিক্রমী চিত্র আপনি পাবেন না। তো অনেকেই মনে করছেন যে এইগুলো থেকে বাঁচতেই এরা ঝাঁপ দিয়েছে। আজকে এই 3 জন যে সমস্ত মুসলিম, আমি আপনাদের সামনে বলেছিলাম যে এরা মুসলিম সম্প্রদায়ের মানুষ, কিন্তু মানে কি বলবো, মানে অতটা কি বলবো, এই মানে রাজনীতির ব্যাপারে ওনারা কিন্তু অতটা ফ্লেক্সিবল নয়। আমাদের হিন্দু সম্প্রদায় অনেক ফ্লেক্সিবল, আমরা কখনো সিপিএমকে ভোট দিয়েছি, কখনো তৃণমূলকে দিই, কখনো বিজেপিকে দিই। এরা কিন্তু একেবারেই যখনই ভোট দেবে সেটা বিজেপি বিরোধী, বিজেপির পক্ষে ভোট এদের কখনোই পসিবল না। এবং সেই কারণে এই 3 সাংসদ তারা এখন এতটাই বিপাকে পড়েছেন, তারা মুখ ফুস মানে বলে তো দিচ্ছেন যে তারা বিজেপির সঙ্গে, মানে এনসিপিআই তাদের হয়ে লড়বেন, মোদী অমিত শাহকে সমর্থন করবেন, কিন্তু মুখ ফুটে বলতে পারছেন না। কেন জানেন? আমি পুরো ব্যাখ্যায় আসব, তার আগে একটি অডিও বার্তা আমি পেয়েছি। একটি সংবাদ মাধ্যমের সঙ্গে অডিও বার্তায় কথা হয়েছে, এবং সেই কথাটি হয়েছে খলিলুর রহমানের সঙ্গে, আবু তাহেরের সঙ্গে যখন কথা হয়েছে এক সংবাদ মাধ্যমের কর্মীর, টেলিফোনে কি অডিও বার্তায় বলেছেন, তিনি বলছেন আমরা বিপদে রয়েছি, আমরা বিপদে রয়েছি। কেন বিপদে রয়েছেন ব্যাখ্যা করেননি, আগে শুনুন, আমি ব্যাখ্যা করব কেন বিপদে রয়েছেন, শুনুন আগে। নমস্কার, আবু তাহের, আমি মৌমিতা বলছিলাম 24 ঘন্টা থেকে। আপনি তো এনসিপিআই তে যোগ দিয়েছেন, যদি আজকে দিনে দাঁড়িয়ে কোনো মেসেজ দিতে চান যে এত বড় সিদ্ধান্ত কেন নিলেন, রাজ্যবাসীকে কিছু বলতে চান? ও কত লোক বলে দিচ্ছে, তার কোনো ঠিক আছে নাকি? আমাদের বলতে হবে কোনো মানে নাই না, আমাদের নেতারা সবাই বলছে। হ্যাঁ, কিন্তু আপনিও তো যোগ দিয়েছেন। আমি বলতে চাইছি, ও যারা সিদ্ধান্ত জানাবে তারা জানাক। না, আপনি যোগ দেননি। আমরা বিপদে আছি, আমরা বিপদে আছি। শুনলেন, তিনি বিপদে রয়েছেন। কেন বিপদে রয়েছেন? না, বিপদে রয়েছেন মুসলিম সম্প্রদায় কখনোই বিজেপিকে সমর্থন মেনে নেবে না। তাই যে সমস্ত মুসলিমরা এনাদের ভোট দিয়ে সাংসদ করে নির্বাচিত করে পাঠিয়ে দিয়েছেন, সেই মুসলিমদের গাদ্দারি করে তাদের জায়গাতেই বসবাস করা এই সাংসদদের পক্ষে তো হবে না। তারা বলছেন, শুনলেন, যে এনারা মনে করছেন যে এনাদের মানে রাজনীতিটাই এদের ভুলে যেতে হবে, রাজনীতির প্রাঙ্গণে এদের নামা যাবে না, কিংবা এরা মানে ওই ডিমের আক্রমণ তো আর হবে না,
সবাই তো আর অতটা ভাবে মানে অত শান্তশিষ্টভাবে আক্রমণ করবেন। এনারা এক্সপেক্ট করছেন, সংবাদ মাধ্যম থেকে যে তথ্য আমাদের কাছে আসছে, এনারা এক্সপেক্ট করছেন এনাদের বিরুদ্ধে বড় কোনো মানে হিংসাত্মক ঘটনা ঘটতে পারে। ডেফিনেটলি শুভেন্দু অধিকারীর সরকার রয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, সেটা আমি প্রথমেই জানালাম আপনাদের সামনে, এই জন্যই বললাম যে এটা। কিন্তু দেখুন, এখানে যদি এই 3 সাংসদ তারা ময়দানে ছেড়ে বেরিয়ে চলে যায় তাহলে কি হবে ভেবেছেন? তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে 28 জন সাংসদ রয়েছে, তার 2/3 সাংসদ মানে হচ্ছে 18.6। ঠিক আছে, এই 18.6 মানে মিনিমাম 18.6 সাংসদ মিলে বেরোতেই হবে দলত্যাগ বিরোধী আইন থেকে বাঁচতে, অর্থাৎ 19 জন সাংসদকে বেরোতেই হবে। এবার এই 3 জন যদি সরে আসেন তার মানে 20 থেকে সংখ্যাটা নেমে এসে দাঁড়াবে 17। এই 17 হলে তার মানে এদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন আনা যাবে, এবং তাতে কি হবে আসছি ব্যাখ্যায়। কিন্তু তার আগে আমি বলি, আমার এই বাদল অধিবেশন শুরু হচ্ছে সংসদে, নরেন্দ্র মোদীরা খুব গুরুত্বপূর্ণ কিছু বিল আনছেন। আমার মনে হয় এই মুহূর্তে এই সাংসদদের সমর্থন নিয়ে, এখন তো ইমিডিয়েট কিছু হবে না, অন্তত 2-3 মাস পরে যা হওয়ার হবে, এই সাংসদদের সমর্থন নিয়ে বিলগুলো আগে পাশ করিয়ে নিন, তড়িঘড়ি বিলগুলো আগে পাশ করিয়ে নিন। বিলগুলো পাশ হয়ে গেল, তাহলে সাপ মরলো। আর লাঠি কিভাবে ভাঙবে না, যে এই যে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলী বিক্ষুব্ধ তৃণমূলীদেরও যে বিজেপিতে যোগদানের ব্যাপারে বা সমর্থনের ব্যাপারে যে একটা অনীহা, সেটাও বন্ধ হবে। কেন, কিভাবে? এই দলত্যাগ বিরোধী আইনটা এদের বিরুদ্ধে যদি আসে তাহলে এদের প্রত্যেকেরই সাংসদ পদ খারিজ হবার সম্ভাবনা থাকবে। আমার মনে হয় বিরোধী মানে মাফ করবেন শুভেন্দু অধিকারীর, আমি জানি না, আমি স্ট্র্যাটেজি কার কি বলতে পারবো না, কিন্তু এই স্ট্র্যাটেজিটা যদি আমার কাছ থেকে কেউ ধার নেন কোনোভাবে, বা যদি তারা ইতিমধ্যে ভেবে থাকেন ওয়েল অ্যান্ড গুড, আর যদি না হয় যদি কেউ আমার স্ট্র্যাটেজিটা ধার নেন, তাহলে হচ্ছে এদের বিরুদ্ধে এই 3 জন সাংসদ বেরিয়ে যাওয়ার পর দলত্যাগ বিরোধী আইন বাদল অধিবেশনের পর এদের ওপর চাপান। তারপরে যে ভ্যাকেন্সিটা তৈরি হবে, আবার নির্বাচন যদি করেন, তাহলে কারুর সংশয় রয়েছে ওই জায়গাগুলোতে বিজেপির নির্বাচিত এমপি জিতে আসতে কোনো সমস্যা হবে? কারুর সংশয় রয়েছে? তাহলে কি হলো, সাপও মরবে লাঠিও ভাঙবে না। আজকে আমি আপনাদের সামনে এই ব্যাখ্যা কিন্তু কোথাও কোনো সংবাদ মাধ্যমে কোনো জায়গা থেকে টুকে এসে আপনাদের বলছি না, সম্পূর্ণ নিজের মানে একেবারে চিন্তা ভাবনা রাজনৈতিক বিশ্লেষণা থেকে এই তথ্য আপনাদের সামনে, এই আলোচনা আপনাদের সামনে করছি। আমি বলবো যে আমাদের বিজেপি নেতৃত্বর কাছে এই তথ্য যদি পৌঁছে যায়, আপনাদের মাধ্যমেই কারুর শেয়ার করবেন, আমার কন্ট্যাক্টসে যারা রয়েছেন আপনারা যত বেশি শেয়ার করবেন, বেশি সম্ভাবনা যে খুব ওপর লেভেলের কাছে পৌঁছে যাবে। আপনারা জানেনও না কিভাবে পৌঁছে যেতে পারে, তো একটু শেয়ার টেয়ার করবেন। এবং সেইখানে এই যে 3 জন যারা বেরিয়ে যেতে চাইছেন মুসলিম সাংসদরা, তাদের স্বইচ্ছায় বেরিয়ে যেতে দিন, বাদল অধিবেশনে বিলগুলো পাশ করিয়ে নিন, তারপরে এদের বেরিয়ে যেতে দিন। এরপরে যেহেতু বললাম 18.6 18.6 নাম্বার না থাকলে এদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন লাগানো যাবে। তৃণমূল কংগ্রেসকে দিয়েই এদের বিরুদ্ধে দলত্যাগ আইনটাকে নিয়ে আসুন, লাগান। মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার কোর্টে নিয়ে বলুন যেতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলুন কোর্টে যেতে, এদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন করুন। এবং বিজেপিও পেছন থেকে একটু কাঠিটা নাড়িয়ে তাড়াতাড়ি করুন, এদের যেন সাংসদ পদ থেকে ইস্তফা দিতে হয়। এবং বিলগুলো পাশ করানোর পর সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর আপনাদের মনে বললাম কারুর মনে সন্দেহ থাকা উচিত নয়, এই প্রত্যেকটি ওই 17টি জায়গা থেকেই ওই শুধুমাত্র ওই সংখ্যা লঘু বাদ দিয়ে, সেইগুলো বাদ দিয়ে সেগুলোও আমার মনে হয় এখন জিতে যাবে। কিন্তু বাকিগুলোতে যদি আপনি করান, ডেফিনেটলি এই মুহূর্তে বিজেপির সাংসদ চলে আসবে। তাহলে আপনি নিজের দলের সাংসদ যখন পাবেন, কেন আপনি তৃণমূল কংগ্রেসের গদ্দারদের ওপর বিশ্বাস ভরসা করবেন? আমি জানি না, আমার এই ফর্মুলাটা তো আমি কোথাও লুফল দেখছি না, এই ফর্মুলাটা স্ট্রেট, একেবারে কোনো লুফল নেই। এদেরকে ব্যবহার করুন, বিল পাস করান, ছুড়ে দিন এদেরকে, কোনো মায়া দেওয়া করবেন না। ঠিক যেমন এরা পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে করেছেন, ঠিক যেমন এরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করেছেন, এদেরও সমান জিনিস প্রাপ্য। এদেরকে ব্যবহার করুন। বাদল অধিবেশনের পর এদের এই 3 জন সাংসদকে, এমনিতেই এই 3 জন সাংসদ বেরিয়ে যাবে, আমি বলছি আপনারা এরা থাকবে না। এই 3 জন সাংসদ কোনোদিন আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে যাবে। যেই এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে যাবে,
সেই কিন্তু আবার এরা এই সংখ্যা মানে মেজরিটি ধরে রাখতে পারবে না। আর ধরে রাখতে না পারলেই কিন্তু এদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনটা লাগু হবে। খেলা অনেক বাকি রয়েছে এবং এই খেলা দিয়েই আমার মনে হয় সাপও মরবে এবং লাঠিও ভাঙবে না। অহেতুক এই সমস্ত ভালো তৃণমূল খারাপ তৃণমূল বলে, যেখানে গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে, আপনাদের দলের নেতৃত্বরা পর্যন্ত জানে, আপনাদের দলের একটা ডেফিনেটলি একটা স্ট্রাকচার রয়েছে, আপনাদের একটা নির্দেশ রয়েছে এবং সেই হাইকমান্ড একেবারে উপরতলা থেকে আপনাদের নির্দেশ আসে। কিন্তু পশ্চিমবঙ্গের ভাবাবেগটাকেও মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গের ভাবাবেগটাকে যদি মাথায় রাখেন তাহলে কিন্তু ভালো তৃণমূল খারাপ তৃণমূল হয় না, এটা মানতে হবে। ভালো তৃণমূল খারাপ তৃণমূল হয় না, এই জন্যই আপনারা এতটা ভোট পেয়েছেন সংগঠনে ওই জোর না থাকা সত্ত্বেও। তাই যে পশ্চিমবঙ্গবাসী আপনাদের এই সম্মানটা এনে দিল আপনাদের সাংগঠনিক জোর না থাকা সত্ত্বেও, তাদের কথাটা একটু ভাববেন। এবং আমি এমন একটা সলিউশন আপনাদের সামনে বললাম যেটাতে আপনাদের তো লস নেই, বরঞ্চ আপনাদের জনপ্রিয়তা আবারও অটুট হওয়ার সম্ভাবনা। তো এবার আমার জনতার কাছে প্রশ্ন, আপনারা বলুন যে আমার দেখানো এই পথ, এটা কি সব দিক থেকে উইন উইন নয়? সবার জন্য ভালো নয়, মুসলমানদের জন্য ভালো। তার কারণ তাদের দলের রিপ্রেজেন্টেটিভরা বিজেপিকে সমর্থন করবেন, এটা তারা মেনে নিচ্ছেন না। তাহলে ভালো, তাদেরকে বেরিয়ে আসতে বলুন। বাদল অধিবেশনটা হয়ে যাওয়ার পর তড়িঘড়ি বিলগুলো পাস করিয়ে নিন, তারপরে এদেরকে বেরিয়ে আসতে বলুন। আর আপনি শোনালাম আপনাদের সামনে, এমনিতেই বলছেন তারা বিপদে রয়েছেন, তারা বুঝে গেছেন যে তাদের কি হতে চলেছে। আরে গাদ্দারদের সঙ্গে জীবনে কোনোদিন ভালো হয় না। বিজেপি যদি এদের জায়গাও দিয়ে দেয় না, আমি এই আমার ফর্মুলা যদি ছেড়েও দেন তাহলেও বলছি, বিজেপি এদের জায়গা দিয়ে দিলেও এদের পরিণতি অত্যন্ত খারাপ। কোনো গাদ্দার পৃথিবীতে আলটিমেটলি এত বছর ধরে গাদ্দারি করার পর কোনোভাবে মানে তাদের জায়গা মানুষের কাছে হতে পারে না। তো যাই হোক, আপনাদের প্রত্যেকের মতামত লিখে জানাবেন। আমার মনে হয় না দ্বিতীয় কোনো ইউটিউব চ্যানেলে আপনাদের কাছে এই তথ্য আসবে। এটা আমার গর্ব বা অহংকারের জন্য বলছি না, আমি জাস্ট বলছি আমি একটা অন্য অ্যাঙ্গেল দেখানোর চেষ্টা করলাম আপনাদের সামনে। আমি শুধু একটা নতুন অ্যাঙ্গেল ধরার চেষ্টা করলাম, যেখানে প্রত্যেকের উইন, পশ্চিমবঙ্গবাসীর উইন, বিজেপির উইন, তৃণমূলের উইন, মমতা বন্দ্যোপাধ্যায়েরও একটা জায়গায় উইন, যে আমার সঙ্গে যারা গদ্দারি করলো তাদেরও সাংসদপদটা খারিজ হয়ে গেল। তারা আজকে জাস্ট একটা মানে একজন মানুষ, শুধু কোনো রিপ্রেজেন্টেটিভ নয়। লিখে জানাবেন, আপনারা প্রত্যেকেই লিখে জানাবেন আপনাদের মতামত। কেমন লাগলো আজকের এই আলোচনা? সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানেই।